চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না, দল এখনো শক্তিশালী বলছেন নেতারা। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় সেনাবাহিনী, ভোট শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে সেনা সদরের ব্রিফিং। এনসিপির প্রার্থী ঘোষণা 15 নভেম্বরের মধ্যে, প্রার্থী দেবে না বেগম জিয়ার নির্বাচনী এলাকায়, মধ্যপন্থীদের নিয়ে তৃতীয় আরেকটি জোটের আভাস। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণেই মাইলস্টোন দুর্ঘটনা, ঢাকার বাইরে প্রশিক্ষণের পরামর্শ। শেখ হাসিনার কর্মকাণ্ড সরকারের নজরে আছে, জানালেন প্রেস সচিব। একীভূতের প্রক্রিয়াধীন 5 ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু মাসের শেষ দিকে। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। চট্টগ্রামের নির্বাচনী জনসংযোগের সময় গুলিবিদ্ধ হয়েছেন নগর বিএনপির আহ্বায়ক এরশাদুল্লাহ। এ সময় 2 জন আহত হয়েছেন। এরশাদুল্লাহ আশঙ্কামুক্ত বলে জানা গেছে। হামলার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে মহানগরের চাঁদগাঁও চালিতাতলী খন্দকার পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। এরশাদুল্লাহ চট্টগ্রাম 8 আসনে বিএনপির মনোনীত প্রার্থী। পুলিশ জানিয়েছে, নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ চালানোর সময় এরশাদুল্লাহ সহ 3 জন গুলিবিদ্ধ হন। হামলায় জড়িতদের গ্রেফতারে কাজ করছে পুলিশ। এরশাদুল্লাহর গুলিবিদ্ধ হবার কথা নিশ্চিত করে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। 3 নভেম্বর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন। সেখানে চট্টগ্রাম 8 আসন থেকে এরশাদুল্লাহকে সম্ভাব্য প্রার্থী ঘোষণা করা হয়। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত থাকে, দলটির আলাদা করে নির্বাচনের জন্য প্রস্তুতির প্রয়োজন পড়ে না। স্থায়ী কমিটির আরেক সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেছেন, নির্বাচনকে সামনে রেখে নানা ষড়যন্ত্রের বেড়াজাল বোনার চেষ্টা চলছে। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র বিঘ্নিত করার অপচেষ্টা দেশের মানুষ সমর্থন করবে না। অনেকেই ষড়যন্ত্রের জাল বুনছে অভিযোগ করে তিনি বলেন, সেই বেড়াজাল ছিন্ন করেই ফেব্রুয়ারিতেই হবে জাতীয় নির্বাচন। আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে নির্বাচন হওয়ার কথা আছে এবং আমরা আশা করি যে মধ্যভাগে ইনশাআল্লাহ নির্বাচন হবে। ষড়যন্ত্রের বেড়াজাল অনেকেই বুনার চেষ্টা করছেন, কেউ কেউ বিভিন্ন ধরনের কথা বলে দায়িত্ব এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন। সেটিও সঠিক নয়, কারণ যারা সরকারে আছেন আপনাদের বয়স 14 মাস হয়ে গেছে। আমাদের ভাবতে হবে, যদি আমরা বিশ্বাস করি যে শহীদ জিয়া এবং বিএনপি নতুন কিছু দেয়, নতুন এবং যুগান্তকারী দীর্ঘস্থায়ী উন্নয়নের জন্য কাজ করে, তাহলে আগামী দিনে বিএনপির পক্ষ থেকে যাদেরকে মনোনীত করা হবে তাদের বিজয়ী করার জন্য সবাই মিলে কাজ করতে হবে। এদিকে বুধবার বিকেলে চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল চট্টগ্রাম বিভাগ আয়োজিত এক সেমিনারে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, জেনজিকে মাথায় রেখে সব পরিকল্পনা করে রেখেছে বিএনপি, সবাইকে কর্মসংস্থানের মধ্যে আনার প্রতিশ্রুতিও দেন তিনি। আমাদের নতুন প্রজন্মকে যদি আমরা দক্ষ করতে না পারি, স্কিল ডেভেলপমেন্ট করতে না পারি, তাহলে তাদের যে কর্মসংস্থানের যে আমরা একটা ওয়াদা করেছি, 18 মাসে 1 কোটি কর্মসংস্থান বিএনপি সৃষ্টি করবে ইনশাআল্লাহ। যে কোনো ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে সজাগ থাকার আহ্বান জানান বক্তারা। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। দেশের জনগণের মতো সেনাবাহিনীও সরকারের রূপরেখা অনুযায়ী সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চায়। নির্বাচন শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে। ঢাকা সেনানিবাসে সেনা সদরে এক ব্রিফিংয়ে এই তথ্য জানিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সেনা নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করতে সামাজিক মাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করা হয় সংবাদ সম্মেলনে। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বুধবার ঢাকা সেনানিবাসে সংবাদ সম্মেলন করে সেনা সদর। ব্রিফিংয়ে জানানো হয়, 5 আগস্ট পরবর্তী 15 মাসে সরকারি নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি হারিয়ে যাওয়া 81 ভাগ অস্ত্র, 83 ভাগ গোলাবারুদ উদ্ধার করেছে সেনাবাহিনী। 90,000 থেকে 1 লক্ষ সেনা সদস্য মাঠ পর্যায়ে আমরা নিয়োজিত করব।
ব্রিফিংয়ে লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান জানান, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের রূপরেখা অনুযায়ী প্রস্তুতি নিচ্ছে সেনাবাহিনী। দেশের জনগণের মতো সেনাবাহিনীও চায় সরকার যেভাবে রূপরেখা প্রণয়ন করেছেন সেই রূপরেখা অনুযায়ী একটা অবাধ, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হোক। সেই রূপরেখার মধ্যে তো সময়সীমাও দেওয়া আছে। আমরা আশা করি যে নির্বাচন হলে দেশের স্থিতিশীলতা আরো ভালো হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হবে এবং সেনাবাহিনী তখন সেনানিবাসে ফিরে যেতে পারবে। আমরা সেটার দিকে তাকিয়ে আছি এবং সরকার এখন পর্যন্ত যেটুকু রূপরেখা প্রণয়ন করেছে সেটার উপরে ভিত্তি করে আমরা কিন্তু যথাযথ প্রস্তুতি গ্রহণ করছি। তো গত 15 মাস আমরা বাইরে আছি। নির্বাচন পর্যন্ত বা তার কিছুটা পরেও যদি বাইরে থাকতে হয় তাহলে আরো কিছুদিন বাইরে থাকতে হবে। তো এতে করে কিন্তু আমাদের প্রশিক্ষণ বিঘ্নিত হচ্ছে। তিনি জানান, ঢাকায় ধরা পড়া অস্ত্রের চালান নিয়ে সেনাবাহিনী উদ্বিগ্ন, এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন তারা। আমরাও লক্ষ্য করেছি যে কিছু স্বার্থান্বেষী মহল সেনাবাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর নেতৃত্বকে প্রশ্নবিদ্ধ করার জন্য মিথ্যা, বানোয়াট এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে অপপ্রচার চালাচ্ছে। এটা দুঃখজনক। আমি আপনাদেরকে নিশ্চিত করতে চাই যে সেনাবাহিনীর প্রতিটি সদস্য, সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনীর সিনিয়র লিডারশিপের প্রতি শতভাগ অনুগত এবং বিশ্বস্ত রয়েছে। আগের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এখন আরো বেশি ঐক্যবদ্ধ এবং আমাদের ভ্রাতৃত্ববোধ এখন আরো বেশি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় সাবজেলে থাকা সেনাবাহিনীর কর্মকর্তাদের বিষয়টিও ব্রিফিংয়ে উল্লেখ করা হয়। দুইটা এককে সামনাসামনি দাঁড় করাবো না। সরকার যেটাকে ভালো মনে করে সেভাবেই যেন এটা এগিয়ে যায়, সেভাবেই আমরা এগিয়ে যাচ্ছি। আমরা প্রস্তুত আছি। যদি এটা আর্মি অ্যাক্টের অধীনে বিচার করতে বলে তাহলে আমরা করতে পারবো, সেভাবে আমরা প্রস্তুতি নিচ্ছি। ভারতের নর্থ ইস্টে সামরিক মহড়ার বিষয়ে সেনাবাহিনী অবহিত বলেও জানান লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সঠিক সময় নির্বাচন না হলে জনগণকে সাথে নিয়ে ফেব্রুয়ারিতেই তা আদায় করে নেওয়া হবে। সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন। জামাতের আমির আরো বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। এছাড়া আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না। গণভোটের বিষয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনকে বৈধতা দিতে হলে এবং জুলাই সনদের আইনি ভিত্তির জন্যই আগে গণভোটের আয়োজন করতে হবে। তিনি আরো বলেন, পিআর পদ্ধতি শ্রেষ্ঠ, আশা করি জনগণ সেটা সমর্থন করবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, আগামী নির্বাচনে জোট নয়, সমঝোতার ভিত্তিতে লড়বে জামাত। জনগণ যদি আমাদের এই পিআরের দাবিকে সমর্থন করে এবং মনে করে যে দেশে সুস্থ রাজনীতির জন্য ফেসিবাদ ভবিষ্যতে আবার বারবার ফিরে না আসুক, তার জন্য এই পিআরটা উপযুক্ত হবে, যেটা দেশের বিশ্বের 91টা দেশে প্র্যাকটিস হয়ে থাকে। জনগণ এটা বুঝলে আমরা বিশ্বাস করে এটা গ্রহণ করবে। আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি, আপনারা কি জোর করে তাদের উপর নির্বাচন চাপাই দেবেন? তারা যদি নির্বাচন চাইতোই তাহলে 3টা নির্বাচন করার সুযোগ তারা পেয়েছিলেন, হাতছাড়া করলেন কেন? তারা তো নির্বাচনে বিশ্বাসী কথা প্রমাণ করতে পারেননি। জাতীয় নির্বাচনের আগে যে কোনো দিন জুলাই সনদ বাস্তবায়নে গণভোট চায় জামাতে ইসলামী। সমমনা দলগুলোর সঙ্গে সমঝোতার ভিত্তিতে প্রার্থী ঘোষণা করবে দলটি। বুধবার আগারগাঁও নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। বৃহস্পতিবার প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি প্রদানের মধ্য দিয়ে এই দাবি জানানো হবে বলেও জানিয়েছেন তিনি। দাবি আদায়ের লক্ষ্যে আগামী 11 নভেম্বর রাজধানীতে জামাতের সমাবেশ কর্মসূচির কথা উল্লেখ করেন। এ সময় সেখানে আরও ছিলেন দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও কেন্দ্রীয় প্রচার বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ। জুলাই সনদ বাস্তবায়নে বিএনপি ও জামাত বিপরীতমুখী অবস্থানে রয়েছে। এ বিষয়ে সরকারকেই সিদ্ধান্ত নেওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপি এবি পার্টি গণ অধিকার পরিষদের নেতারা। গণতন্ত্র মঞ্চের ডাকে এক আলোচনায় তারা একথা বলেন। মধ্যপন্থার দলগুলোকে নিয়ে তৃতীয় একটি জোট গঠন নিয়েও আলোচনা করেন নেতারা। ফজলে রাব্বির প্রতিবেদন।
জুলাই সনদের আইনি ভিত্তি বাস্তবায়ন এবং রাজনৈতিক ঐক্য প্রতিষ্ঠার লক্ষ্যে গণতন্ত্র মঞ্চের ডাকা হঠাৎই জরুরি সভা। উপস্থিত জোটের 6টি দলসহ এনসিপি, এবি পার্টি, গণ অধিকার পরিষদ সহ 9টি দল। দীর্ঘ বৈঠকে দলগুলোর নেতারা আলোচনা করেন জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনের উপায় নিয়ে। বলেন সরকারকেই এই সমস্যার সমাধান করতে হবে। নির্বাচনের কোনো বিকল্প নাই। সংস্কারের একটি গুরুত্বপূর্ণ উপাদান হলো নির্বাচন। যথাসময়ে নির্বাচন হতে হবে। বিশেষ করে আমরা এর আগেই বলেছি যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া দরকার। এনসিপির পক্ষ থেকেও তারা খুব ফ্লেক্সিবল পজিশনে আছে। আমরা অন্য দলগুলোর প্রতি আহ্বান রাখি, যেহেতু নির্বাচনের মাত্র 3 মাস সময় আছে, সুতরাং দুটি নির্বাচন কোনোভাবে বাস্তবসম্মত নয়। বিষয়টি মীমাংসা করতে না পারলে অন্তর্বর্তী সরকার জনগণের প্রতিনিধিত্ব হারাবে বলেও মনে করেন নেতারা। তবে আমরা ইন প্রিন্সিপাল মনে করি এই আলোচনার দরকার ছিল না। সরকারের কাছে এনাফ আলোচনা হয়ে গেছে। সরকার চাইলেই এখন একটা সিদ্ধান্তে পৌঁছতে পারেন। কারোর সাথে যদি সরকারের আলাদা কথা বলার দরকার হয়, সরকার বলে নিলেই হতো। সরকার যদি সংস্কারের ব্যাপারে সাহসী ভূমিকা পালন করতে ব্যর্থ হয়, তাহলে এই সংস্কারকে সম্পূর্ণ করা সম্ভবপর হবে না এবং সরকারও তাদের ম্যান্ডেট থেকে চ্যুত হয়ে পড়বেন। এ সময় এনসিপি নেতা নাসিরউদ্দিন পাটোয়ারি অভিযোগ করেন সংস্কার থেকে দৃষ্টি সরাতেই বিএনপি মনোনয়ন প্রক্রিয়া শুরু করেছে। সংস্কার থেকে মুখ ঘুরিয়ে দেওয়ার জন্য বিএনপি নমিনেশন দেওয়া শুরু করেছে এবং মাঠের মধ্যে তারা শান্তি শৃঙ্খলা নষ্ট করছে। কিন্তু আমরা এই জাতির যে সংকটকালীন মুহূর্তটা, সেই জায়গা থেকে আমরা মনে করি সংস্কার প্রক্রিয়াটা এগিয়ে নিতে হবে। জামাত বিএনপির বাইরে তৃতীয় রাজনৈতিক শক্তি হিসেবে মধ্যপন্থার দলগুলোকে নিয়ে জোট করার বিষয়টি নিয়েও সেখানে আলোচনা হয়েছে বলেছে। ফজলে রাব্বি, বাংলা ভিশন, ঢাকা। পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা। সংবিধান ধর্মগ্রন্থ নয় যে তাকে পরিবর্তন করা যাবে না। গণতন্ত্রকে শক্তিশালী করতে সংবিধানের মৌলিক কাঠামোকে ঠিক রেখে পরিবর্তন করা যেতে পারে। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিলের শুনানিতে এসব কথা উঠে আসে। গ্যালমান শফির রিপোর্ট। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনতে করা আপিল শুনানির 8ম দিন বুধবার রাষ্ট্রপক্ষে বক্তব্য তুলে ধরেন অ্যাটর্নি জেনারেল। বলেন সংবিধানের মৌলিক কাঠামোর একটি হচ্ছে গণতন্ত্র। কাজেই গণতন্ত্রকে শক্তিশালী করতেই রাজনৈতিক উদ্দেশ্যে আওয়ামী লীগ সরকার বিচার বিভাগের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছিল। গণতন্ত্র যদি আমার বেসিক স্ট্রাকচার হয়, সেই গণতন্ত্রকে শানিত করার জন্য, ঋদ্ধ করার জন্য, উন্নত করার জন্য, সংরক্ষণ করার জন্য, সমৃদ্ধ করার জন্য যে কোনো পদক্ষেপই এটা বেসিক স্ট্রাকচারের সাথে মার্জ করবে এবং সেই অনুসারেই খায়রুল হকের জাজমেন্ট রং ইন্টারপ্রিটেশন, রং থিওরির উপর লেখা। বাংলাদেশের মাঠে ঘাটে আলপথ মেঠোপথে লোকজন বলে হাকিম নড়ে তো হুকুম নড়ে না। খায়রুল হক সাহেবরা হুকুম নড়াইয়ে দিয়েছেন শর্ট অর্ডার এবং লং অর্ডারের মধ্য দিয়ে। ম্যাক্সিমাম 7 বছরের জেল এইটার জন্য। সংবিধান একটা অর্গানিক ডকুমেন্ট, এটা গ্রো করে, এটা এক্সপ্যান্ড করে, এটা ইন্টারপ্রিটেড হয়, এটা বিভিন্ন রকমভাবে আপনি উপস্থাপিত হয়। কোরআন কিংবা বাইবেল কেউ পরিবর্তন করতে পারবে না, সংবিধান পরিবর্তনযোগ্য। এর আগে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি শেষ করেন বিএনপির আইনজীবীরা। শুনানিতে তারা বলেন অন্তর্বর্তী সরকারের অধীনেই ত্রয়োদশ সংসদ নির্বাচন হবে। অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে রাষ্ট্র ক্ষমতায় আছে, তারা একটা ইতিমধ্যেই নির্বাচনের জন্য আয়োজন করেছেন, ঘোষণা দিয়েছেন। তো এই রায়টা সেই নির্বাচনকে যেন এফেক্ট না করে এবং সেই রায়টা যেন পরবর্তী সময় থেকে কার্যকর হয়, সেটা হচ্ছে আমাদের সাংবিধানিক এবং আইনি বিধান। আমি নতুন করে কিছু বলি নাই, আমি বলেছি যে সবসময় এ ধরনের রায়ের কার্যকারিতা পরবর্তী সময় থেকে কার্যকর হয়। তো সেই হিসেবে এই নির্দলীয় তত্ত্বাবধায়ক এই অন্তর্বর্তীকালীন সরকারের সময়কার যে অনুষ্ঠিতব্য নির্বাচন ফেব্রুয়ারি 2026-এ, সেটি এই রায় তারপর প্রভাব বিস্তার করবে না। আমি বলেছি সেই রায়টি কার্যকর করবে 26 বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কর্তৃক প্রতিশ্রুত নির্বাচন এবং পার্লামেন্ট গঠনের পরবর্তী পার্লামেন্ট থেকে কার্যকর হবে। আপিলকারী সকল পক্ষই এরই মধ্যে নিজ নিজ বক্তব্য উপস্থাপন করেছে। বৃহস্পতিবার বাকি বক্তব্য তুলে ধরবে রাষ্ট্রপক্ষ। গ্যালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। গণঅভ্যুত্থানের সরকার হিসেবেই সাংবিধানিক আদেশ জারি করতে পারে অন্তর্বর্তী সরকার, মনে করেন সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির।
তবে ব্যারিস্টার কায়সার কামালের মতে সংসদকে পাশ কাটিয়ে এ ধরনের আদেশ জারির কোনো ক্ষমতা নেই অন্তর্বর্তী সরকারের। আহমেদ সরোয়ারের রিপোর্ট। এখন স্বাক্ষর করছেন মাননীয় প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের মাননীয় সভাপতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে জাতীয় ঐকমত্য কমিশন রাষ্ট্র সংস্কারের জন্য যে প্রস্তাব দিয়েছে তা নিয়ে বিরোধ বিতর্ক চলমান। জুলাই জাতীয় সনদ ও এর বাস্তবায়ন নিয়ে ২৪-এর গণ অভ্যুত্থানের পক্ষের দলগুলোর মধ্যে দেখা দিয়েছে বিভাজন। এর মধ্যে এখন বেশি আলোচনায় জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারির এখতিয়ার নিয়ে। ঐকমত্য কমিশনের প্রস্তাবে বলা হয়েছে সরকার এ আদেশ জারি করবে। এতে জামায়াত সহ কয়েকটি দলের সমর্থন আছে। এনসিপিও এই প্রস্তাবের পক্ষে। আইনজীবী শিশির মনিরের মতে সরকার এ আদেশ জারি করবে জনগণের ম্যান্ডেটের বলে। এখনকার সরকার গণ অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত সরকার। এই সরকারের সাংবিধানিক সিস্টেমের মধ্যে কোনো ম্যান্ডেট আছে? উত্তর হলো না। ম্যান্ডেটটা কোথায়? জনগণ, মানুষ তাদেরকে বসে এনে সরকার বানিয়েছে। বাংলাদেশের সাংবিধানিক সিস্টেমে অন্তর্বর্তীকালীন সরকার বলতে কোনো সরকার নেই। তাহলে সরকার কোথা থেকে আসলো? যারা এই কথা বলছেন তারা জবাব দেখ, এই সরকার কোথা থেকে আসলো? দেখেন বাংলাদেশের যত আইনজ্ঞ, যত রাজনীতিবিদ আছে সবাই মিলে এটা জবাব দিতে পারে কিনা যে এই সরকার আসছে অমুক অনুচ্ছেদের অমুক চ্যাপ্টার বলে। কিছুই খুঁজে পাবে না। ফলে এই আর্গুমেন্ট যারা করছেন তারা ফেলাসাস আর্গুমেন্ট, ভ্রমাত্মক আর্গুমেন্ট। 1977 সালে ফার্স্ট মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান যখন পরিবর্তন করেছিল তখন জিয়াউর রহমানের সরকার কি সরকার ছিল? এটা নির্বাচিত অভ্যুত্থান, সিপাহী জনতার বিপ্লব, নাকি মার্শাল ল গভর্নমেন্ট? সংবিধান স্থগিত করে মার্শাল ল প্রক্লেমেশন দিয়ে সংবিধান সংশোধন করেছে। এইটা যে প্রবলেমটা হচ্ছে এটা মূলত আমরা বড় দল, আমরা যা বলবো এটাই মানতে হবে, এটা তো বাংলাদেশে আর নাই। আপনি যা বলবেন তা আর্গুমেন্ট দিয়ে বলতে হবে, গ্রহণযোগ্য হলে ছোটটাও অ্যাকসেপ্ট করতে হবে। এদিকে ব্যারিস্টার কায়সার কামালের মতে সরকারের ঘোষণা বা অধ্যাদেশ জারি করে সংবিধান সংশোধন পরিবর্তন করা যায় না। ফলে সরকারের আদেশে জুলাই সনদ বাস্তবায়নের কোনো সুযোগ নেই। সাংবিধানিক আদেশ বা সংবিধান সংক্রান্ত যখন যা কিছু হয় সেটার আগে দরকার একটা পার্লামেন্ট। তো একমাত্র পার্লামেন্টই পারে সংবিধানের সংশোধনী আনতে বা সংবিধানের পরিবর্ধন করতে। আজকে যারা এই দাবিটা তুলছেন আমি অত্যন্ত বিনয়ের সাথে অনুরোধ জানাবো, পার্লামেন্টারি ডেমোক্রেসির যে গোড়াপত্তন হয় বা যে সমস্ত দেশে লিখিত সংবিধান আছে সেই সমস্ত দেশে কিভাবে সাংবিধানিক পরিবর্ধন করা হয় সেই দিকটা একটু বিবেচনা করার জন্য। এখানে সুপ্রিম কোর্ট অথরাইজড করেছে যে একটা ডক্ট্রিন অফ নেসেসিটির কারণে এই সরকার শপথ নিতে পারে এবং এই শপথ নেওয়াটা সাংবিধানিক সরকারের মধ্যেই পড়ে। রাষ্ট্র কাঠামোর যে আমূল পরিবর্তন সেটা তো হয়েছে। এখন যদি কেউ বলে যে এই অনুচ্ছেদগুলা যদি সংসদে 260 দিনের মধ্যে পাস না করা হয় অটোমেটিক কনস্টিটিউশনের অংশ হিসাবে বিবেচিত হবে, এই সমস্ত বিষয় তো কখনো বিশ্বের ইতিহাসে কখনো নাই। চলে যেতে সংসদকে এড়িয়ে গিয়ে কোনো আইন পাশ করা হলে ভবিষ্যতে এর বৈধতা নিয়ে অবশ্যই প্রশ্ন উঠবে বলেও শঙ্কা তার। সো এমন কোনো দাবি এখন এই সময়ে তোলা উচিত হবে না যে আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। সংবিধান সম্মত না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার 3টি আসনে কোনো প্রার্থী না দেওয়ার চিন্তা করছে এনসিপি, জানিয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। আর দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন সিট পুনর্বণ্টনের রাজনীতি নয়, বরং দেশ পুনর্গঠনের রাজনীতিতে বিশ্বাস করে এনসিপি। শুভ মাহফুজের রিপোর্ট। নারায়ণগঞ্জে জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে মৃত্যুবরণকারী শহীদ গাজী সালাউদ্দিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় এককভাবে 300 আসনে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নেয়ার কথা জানিয়ে তিনি বলেন 15 নভেম্বরের মধ্যেই প্রার্থীদের তালিকা ঘোষণা করা হবে। 300 আসনই আমাদের লক্ষ্য। তবে যারা ফ্যাসিবাদ বিরোধী এবং গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা পালন করেছেন, সেটা খালেদা জিয়ার কথা আমাদের নাসিরউদ্দিন পাটোয়ারি বলেছেন। ওনাদের বিষয়ে আমরা ওনাদের সম্মানে হয়তো আমরা সেসব জায়গায় আমরা প্রার্থী দিব না, বাট এছাড়া আমাদের সর্বাধিক আসনে আমরা আমাদের প্রার্থী শাপলা কলির জন্য আমরা প্রার্থী দিব। এই মাসের 15 তারিখের মধ্যে আমরা হয়তো আমাদের
প্রাথমিক একটা তালিকা আমরা প্রকাশ করব। এদিকে বুধবার সন্ধ্যায় এনসিপির চট্টগ্রাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার সমন্বয় সভায় দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, একটি গোষ্ঠী এনসিপিকে নিয়ে উদ্দেশ্যপ্রণোদিত হয়ে সিট ভাগাভাগির মিথ্যা সংবাদ প্রকাশ করছে। আমরা রাষ্ট্র পুনর্গঠনে আমরা বিশ্বাসী, সুতরাং যারা এই সিটের পুনর্বন্টন নিয়ে আপনারা আলাপ আলোচনা করছেন ব্যাকডোরে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের পেইড কিছু জার্নালিস্ট আছে, তাদেরকে দিয়ে নিউজ করাচ্ছে। এই মিডিয়া মাফিয়া মতিউর ওনাকে বলেছেন উনি যদি রাজনীতি করতে হয় তাহলে ওনাকে রাজনীতি করতে হবে, যদি সাংবাদিকতা করতে হয় ওনাকে সাংবাদিকতা করতে হবে। দুইটা, আপনি সাংবাদিকতার পেশা নিয়ে আপনি রাজনীতি করবেন, রাজনৈতিক কমেন্টস দিবেন, আর রাজনৈতিক দলের আপনি চরিত্র হনন করবেন, সেটা হইতে পারে না। অন্যদিকে পঞ্চগড়ে এক অনুষ্ঠানে পুরনো রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে নানা অভিযোগ করেন এনসিপির উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সার্জিস আলম। আমরা যদি আবার নতুন করে বাংলাদেশের এই রাজনৈতিক হালটা না ধরি, তাহলে ঘুরে ফিরে আবার আগের মতো কালো শকুনের হাতেই বাংলাদেশটা চলে যাবে। এবং একটা অভ্যুত্থান ঘটানোর পরে আমাদের দায়িত্ব শেষ না। যারা জীবন দিল, রক্ত দিল, তাদের এই দায়বদ্ধতাটা আমাদেরও জীবন শেষ হওয়ার পূর্ব পর্যন্ত পালন করতে হবে। এবং এই অপকর্মকারী যারা আছে, যেই দলেরই হোক না কেন, যেই পরিচয়েরই হোক না কেন, তাদের বিরুদ্ধে আমাদের লড়াইটা জারি রাখতে হবে। তারুণ্যের শক্তিকে সজাগ থাকার আহ্বানও জানান এনসিপির এই নেতা। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, শেখ হাসিনা ভারতে বসে কি করছেন ও কি নির্দেশ দিচ্ছেন তা সরকারের মনিটরিং এ আছে। এদিকে উত্তরায় মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনার তদন্ত প্রতিবেদন প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান প্রেস সচিব। গোলাম ময়নুল হাসানের রিপোর্ট। চলতি বছর 21 জুলাই উত্তরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তর ঘটনা কাঁদিয়েছে জাতিকে। আগুনের প্রাণ হারানো 34 জনের মধ্যে অধিকাংশই শিশু। বুধবার সে ঘটনার তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয় প্রধান উপদেষ্টার কাছে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রেস ব্রিফিং এ প্রতিবেদনের বিস্তারিত তুলে ধরা হয়। 168টা তথ্য উদ্ঘাটন করেছেন এবং তার মধ্যে তারা 33টা রিকমেন্ডেশন করেছেন। প্রতিবেদনে অনেকগুলো ফাইন্ডিংস, অনেকগুলো রিকমেন্ডেশন এসছে। প্রধান যে রিকমেন্ডেশন সেটা হচ্ছে জননিরাপত্তার স্বার্থে এখন থেকে এয়ারফোর্সের সকল ইনিশিয়াল ট্রেনিং ঢাকার বাইরে পরিচালিত হবে। ভারতে বসে শেখ হাসিনার বক্তব্য দেওয়া নিয়েও কথা বলেন প্রেস সচিব। শেখ হাসিনা উনি যিনি যার বিরুদ্ধে ছেলে মেয়েদেরকে খুন করার অভিযোগ আছে, আপনি জানেন, ঢাকার বড় কসাই উনি, ওনার হচ্ছে বাংলাদেশের বুচার অফ বেঙ্গল। তো উনি ওইখানে বসে কি করছেন বা কি নির্দেশ দিচ্ছেন সে অবশ্যই আমাদের মনিটরিংয়ে আছে। শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কেউ যদি ঝটিকা মিছিল করে সরকার কোনো ছাড় দেবে না। আওয়ামী লীগের অ্যাক্টিভিটিস ব্যান, যারা কেউ এই ব্যানকে ডিফাই করে সভা সমিতি করতে চাবেন, ঝটিকা মিছিল করতে চাবেন, যাই করতে চাবেন, সেই ক্ষেত্রে আমাদের আইনের ফুল ফোর্স অফ দ্য ল অ্যাপ্লাই হবে। এই জায়গায় এই গভর্নমেন্ট 1 ইঞ্চি কাউকে ছাড় দেওয়া হবে না। কেউ যদি এটাকে উদ্বুদ্ধ হয়ে একজন খুনি ফ্যাসিস্ট লিডারের দ্বারা উদ্বুদ্ধ হয়ে কেউ যদি ঝটিকা মিছিল করেন, তাকে আইনের আওতায় আনা হবে। জাতিসংঘের প্রতিবেদন ফ্যাসিস্ট হাসিনার কর্মকাণ্ডের স্পষ্ট দলিল বলেও মন্তব্য করেন প্রেস সচিব। গোলাম মইনুল হাসান, বাংলা ভিশন, ঢাকা। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা বেসরকারি 5 ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল এই ব্যাংকগুলোর প্রশাসকরা এই মাসের শেষ নাগাদ আমানতকারীদের অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু করবেন বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রিপোর্ট জিয়াউল হক সবুজের। আর্থিকভাবে দুর্বল 5টি শরিয়া ভিত্তিক ব্যাংকে অকার্যকর ঘোষণা করে বুধবার প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অকার্যকর ঘোষণা করা এসব ব্যাংকের মধ্যে এক্সিম ব্যাংকে প্রশাসকের দায়িত্ব পেয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক শওকাতুল আলম। অন্য ব্যাংকের মধ্যে মোহাম্মদ সালাউদ্দিনকে সোশ্যাল ইসলামী ব্যাংকে, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকে মোহাম্মদ বদিউজ্জামান দিদার, ইউনিয়ন ব্যাংকে আবুল হাশেম এবং মোহাম্মদ মাকসুদুজ্জামানকে দেয়া হয়েছে গ্লোবাল ইসলামী ব্যাংকের দায়িত্ব।
নতুন ব্যাংকের সাথে নবনিযুক্ত প্রশাসকরাই এখন থেকে ব্যাংকগুলো পরিচালনা করবেন বলে জানিয়েছেন গভর্নর ডক্টর আহসানিজ মনসুর। এটা বেসরকারি ব্যাংকের মতোই, সরকারি ব্যাংক হিসেবে বেসরকারি ব্যাংকের মতোই চলবে। সরকারি পে স্কেল ইত্যাদি এখানে আসবে না। অর্থাৎ যারা যে বর্তমানে যারা যে বেতন পাচ্ছেন তারা সেই বেতনই বর্তমানে পাবেন। পরবর্তীতে আমরা ডিক্লেয়ার করব যে স্যালারি স্ট্রাকচার ন্যাশনালাইজেশন দ্যাট সেটা আস্তে আস্তে হবে। গভর্নর জানান, ফেব্রুয়ারিতে সরকার পরিবর্তন হলেও একীভূত হওয়ার প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে না। মার্জার ঘোষণার প্রথম দিন থেকে গ্রাহকরা পাবেন বাজার ভিত্তিক মুনাফা। এখানে কিছু আইনগত প্রক্রিয়াগত বিষয় আছে যেটাকে 100% প্রেডিক্ট করাটা ঠিক নয়। আমাদেরকে স্টক টেকিংও করতে হবে যে 2 লক্ষ টাকা অ্যাসেট কারা কোন ব্রাঞ্চে কোথায় তাদের অ্যাকাউন্টস, সেগুলো সব ঠিকঠাক করে নিতে হবে। টাকা সেখানে প্লেসমেন্ট করে রাখতে হবে। হিউজ লজিস্টিক্যাল ব্যাপার আছে। তো এগুলো করে আমরা আশাবাদী এই মাসের শেষ নাগাদ আমরা এখানে তাদের হাতে, যদি তারা চায় তাদের হাতে দিতে পারবো। কিন্তু আমি এটাও আশা করব যে আপনার তো টাকার তো সবার ইমিডিয়েট দরকার নেই, যাদের দরকার আছে তারা অবশ্যই টাকা তুলবেন। গভর্নর জানান, উচ্চাভিলাষী লক্ষ্য হলেও ব্যাংকগুলো একীভূত হতে 1 থেকে 2 বছর সময় লাগতে পারে। 75 লাখ গ্রাহকের এই ব্যাংক একীভূত হওয়ার প্রক্রিয়া সম্পন্ন হলে দেশের শক্তিশালী ব্যাংকে পরিণত হবে এমন দাবি তার। আমরা একটা ভায়াবল প্রতিষ্ঠান হিসাবে সাকসেসফুলি অপারেশন। জিয়াউল হক সবুজ, বাংলা ভিশন, ঢাকা। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় 10 জনের মৃত্যু হয়েছে। নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 1069 জন। বুধবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় 5 জন, উত্তর সিটি কর্পোরেশন এলাকায় 3 জন এবং খুলনা ও বরিশাল বিভাগে 1 জন করে 2 জনের মৃত্যু হয়েছে ডেঙ্গুতে। এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে ৭৫,৯৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। আর এই সময় ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে 302 জনের। 2024 সালের জানুয়ারি থেকে 31 ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গুতে মারা যান 575 জন, আর হাসপাতালে ভর্তি হয়েছিলেন 1,01,214 জন। রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেটে নিষিদ্ধ পলিথিন বিক্রি ও সরবরাহের বিরুদ্ধে অভিযান চালিয়ে 2টি গোডাউন থেকে 1.5 টন পলিথিন জব্দ করেছে র্যাব। এই সময় 6টি প্রতিষ্ঠানকে 50,000 টাকা জরিমানা করেছে র্যাব 2 এর ভ্রাম্যমাণ আদালত। দুপুরে মোহাম্মদপুর কৃষি মার্কেটে অভিযান চালানো হয়। অভিযান শেষে সংবাদ সম্মেলনে র্যাব 2 এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ খালিদুল হক হাওলাদার বলেন, পরিবেশ সুরক্ষায় নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, বিক্রি ও ব্যবহার বন্ধে র্যাব নিয়মিত অভিযান চলমান থাকবে। গোপন সংবাদের ভিত্তিতে আজ মোহাম্মদপুর কৃষি মার্কেট এলাকায় এই অভিযান চালানো হয়েছে বলে জানান তিনি। আরো কিছু খবরে একটি ডেস্ক রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা আমানুল্লাহ আমান ঢাকা 2 আসন থেকে বিএনপির মনোনয়ন পাওয়ায় তাকে সংবর্ধনা দেয়া হয়েছে। কেরানীগঞ্জের তারানগর ইউনিয়ন বিএনপির কার্যালয়ে কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপি ও যুবদলের পক্ষ থেকে তাকে সংবর্ধনা দেয়া হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফার লিফলেট বিতরণ করেছে শেরেবাংলা নগর থানা 27 নম্বর বিএনপি। ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল হক নুরুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহসভাপতি ফখরুল ইসলাম রবিন, যুবদল কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল উদ্দিন। মাদারীপুর 3 আসনে বিএনপির মনোনয়ন পাওয়ায় কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান খোকন তালুকদারের নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা হয়েছে। শোভাযাত্রাটি ঢাকা থেকে সদর উপজেলার মোস্তফাপুর বাজারে পৌঁছালে নেতাকর্মীরা খোকন তালুকদারকে বরণ করেন। বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সাতক্ষীরায় লিফলেট বিতরণ করা হয়েছে। কালীগঞ্জের কুশুলিয়া ইউনিয়নের 8 ও 9 নম্বর ওয়ার্ডে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতা কাজী আলাউদ্দিন। জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় সভাপতি মাওলানা ওবায়দুল্লাহ ফারুক বলেন, দেশ আজ অভিভাবকহীন। নির্বাচন যত দেরি হবে প্রশাসনিক অর্থনৈতিক কাজে বিশৃঙ্খলা থাকবে। সিলেট নগরীর একটি হোটেলে নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় তিনি কথা বলেন।
পদ্মা নদীর ন্যায্য পানির হিস্সা ও নদী ভাঙন রোধে পদক্ষেপ নেওয়ার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে সমাবেশ করেছে বিএনপি। শিবগঞ্জ উপজেলার মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক শাহজাহান মিয়া। শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হকের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক এমপি হারুনুর রশিদ। মুন্সিগঞ্জের শ্রীনগরে ঐতিহ্যবাহী ভাগ্যকুলের জমিদার যদুনাথ রায়ের বাড়িতে সনাতন ধর্মাবলম্বীদের রাস পূর্ণিমার পুণ্যস্নান ও রাস উৎসব হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফরহাদ হোসেন। উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় যুব বিষয়ক সম্পাদক বলরাম বাহাদুর সহ অন্যরা। আয়োজনে ব্রিজিং দ্য গ্যাপ ট্রানজিশনিং ফ্রম ব্যাংক ফাইন্যান্স টু ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্স শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আইডিএলসি ইনভেস্টমেন্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মেজবাউদ্দিন আহমেদ। এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম ও ডিএসসি ব্রোকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। সরকারি বিভিন্ন ভাতা গ্রহণে দেশের ৭৮ লাখের বেশি উপকারভোগীর পছন্দ ডাক বিভাগের ডিজিটাল আর্থিক সেবা নগদ। সমাজসেবা অধিদপ্তরের নারী ও শিশু সুরক্ষা কার্যক্রমের ১,৬৫০ কোটি টাকা ৭৮ লাখের বেশি উপকারভোগীর কাছে সফলভাবে পৌঁছে দিয়েছে নগদ। নগদের এই কার্যক্রমের সম্পর্কে প্রতিষ্ঠানটির প্রশাসক মোহাম্মদ মোহতাসিম বিল্লাহ বলেন, দেশে ডিজিটাল লেনদেনের অবকাঠামো তৈরিতে বাংলাদেশ সরকারের প্রচেষ্টার সঙ্গী হিসেবে নগদ গ্রাহক সেবা কেন্দ্রিক বিভিন্ন ধরনের উদ্ভাবনী কার্যক্রম পরিচালনার মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি বাড়াতে কাজ করছে। পূবালী ব্যাংক পিএলসি এবং পেমেন্ট প্রযুক্তি সেবা প্রতিষ্ঠান ভিসা এর মধ্যে একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই হয়েছে। এই চুক্তি সইয়ের মাধ্যমে পূবালী ব্যাংকের ডিজিটাল ব্যাংকিং সেবা, কার্ড ব্যবসা এবং ইলেকট্রনিক পেমেন্ট ব্যবস্থায় নতুন মাত্রা যোগ হবে। ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স রুমে এতে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী এবং ভিসার কান্ট্রি ম্যানেজার সাব্বির আহমেদ। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহনওয়াজ খান, আইসিটি অপারেশন ডিভিশন প্রধান ও মহাব্যবস্থাপক মোহাম্মদ হেলাল উদ্দিন সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা চুক্তিপত্রে সই করে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে উন্নত, নিরাপদ ও গ্রাহক বান্ধব ব্যাংকিং সেবা নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। ক্রাউন 7 শিরোনামগুলো আরো একবার জানিয়ে। চট্টগ্রামে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদুল্লাহ গুলিবিদ্ধ, কোনো অজুহাতেই নির্বাচন পেছানো যাবে না, দল এখনো শক্তিশালী বলছেন নেতারা। দেশে অবাধ সুষ্ঠু নির্বাচন চায় সেনাবাহিনী, ভোট শেষে ফিরে যেতে চায় সেনানিবাসে, সেনা সদরের ব্রিফিং। এনসিপির প্রার্থী ঘোষণা 15 নভেম্বরের মধ্যে, প্রার্থী দেবে না বেগম জিয়ার নির্বাচনী এলাকায়, মধ্যপন্থীদের নিয়ে তৃতীয় আরেকটি জোটের আভাস। পাইলটের উড্ডয়ন ত্রুটির কারণে মাইলস্টোন দুর্ঘটনা, ঢাকার বাইরে প্রশিক্ষণের পরামর্শ, শেখ হাসিনার কর্মকাণ্ড সরকারের নজরে আছে জানালেন প্রেস সচিব। একীভূতের প্রক্রিয়াধীন 5 ব্যাংকের বোর্ড ভেঙে প্রশাসক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক, অর্থ লেনদেনের প্রক্রিয়া শুরু মাসের শেষ দিকে। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। ধন্যবাদ। শুভরাত্রি।